আমরা মূলত স্টুডেন্ট কনসালটেন্সি করতেছি, মানে স্টুডেন্টদের ক্যারিয়ার কনসালটেন্সির কাজটাই আমরা করি। আমরা 2016 সাল থেকে অদ্যাবধি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, হাঙ্গেরি, সাইপ্রাস, ইউএই ইত্যাদি বিভিন্ন দেশে আমরা হাজারেরও অধিক শিক্ষার্থী প্রেরণ করেছি এবং তাদের ক্যারিয়ারের যে বাঁকবদল সেটাতে আমরা সহযোগিতা করেছি। ওকে, নর্মালি কনসালটেন্সি ফার্মগুলো যে ওয়েতে কাজ করে এখানে মানে অনেকেই খুব বেশি ট্রান্সপারেন্ট থাকতে চায় না, সেক্ষেত্রে আপনার কতখানি ট্রান্সপারেন্ট থাকেন, অ্যাকচুয়ালি আপনি কনসাল্ট করেন কিনা? আচ্ছা, সো সরি, অন্যান্য আমি যদি আর্টিস্ট স্পেসিফিক বলি, মানে অনেক কনসালটেন্সি ফার্ম হয় কি ওরা ব্যবসাটাই করে হচ্ছে মানে ওই ট্রান্সপারেন্সিটাকে লোকে রেখে, সেখানে আপনাদের আসলে ইয়েটা কেমন? আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে অনেক কনসালটেন্সি ভালো মতো কাজ করছে বলেই অনেক শিক্ষার্থী দেশে বেড়ে যেতে পারছে, আবার অনেক কনসালটেন্সি সঠিকভাবে কাজ করছে না বলেই শিক্ষার্থীরা কি হচ্ছে, তারা হচ্ছে গিয়ে কনফিউজ থাকতেছে, সিদ্ধান্তহীনতায় থাকছে। তো এই জায়গাটায় আমরা যেভাবে কাজ করি, আমরা শুরুতেই একটি স্টুডেন্টের সাথে আমরা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলে নেই যে আমরা কি কি দায়িত্ব পালন করবো এবং স্টুডেন্টের কি কি দায়িত্ব থাকবে। যেমন একটা কনসালটেন্সি এককভাবে একটা শিক্ষার্থীকে পাঠিয়ে দিতে পারে না, কারণ এখানে স্টুডেন্টেরও অনেক কিছু দায়িত্ব থাকে। আবার একটা স্টুডেন্ট নিজে নিজেই যদি সব করতে পারতো তাহলে তার কনসালটেন্সি ফার্মের কাছে আসতো না, তাহলে কনসালটেন্সি ফার্মের অনেক দায়িত্ব আছে। সো সেক্ষেত্রে আমরা যেহেতু এটা সার্ভিস বেস ইন্ডাস্ট্রি, সো আমরা স্টুডেন্টকে বলে দিই যে আমরা কী কী সার্ভিস প্রোভাইড করব এবং তাদেরকে কী কী দায়িত্ব পালন করতে হবে। সো সেই জায়গাটা আমরা মাথায় রেখে শুরুতে এটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা কাজটা আগাই। সো সেই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদেরকে অন্তত মাঝপথে যে তার এরকম চিন্তা করতে হয় না আমাকে তো এটা আগে বলেনি, ওটা আগে বলেনি, যেহেতু শুরুতে জেনে বুঝেই সেই করে এতে আমাদের অনেক সময় ইয়ে হয়, আমাদের বিজনেসের কিছুটা লস হয়। আমাদের অনেক স্টুডেন্ট হয়তো আর আমাদের কাছে এসে পরে আর সিদ্ধান্ত নেয় না, চিন্তা করে আরেকজন তো অনেক লোভনীয় অফার দিচ্ছে কিন্তু উনি তো দিচ্ছে না, আরেকজন তো গ্যারান্টি দিচ্ছে উনি তো গ্যারান্টি দিচ্ছে না। সো তখন হয়তো বা আমরা স্টুডেন্টগুলোকে মিস করি, আমাদের বিজনেস লস হয়, বাট স্টিল উই আর হ্যাপি যে আমরা শুরু থেকে বলেই কাজটা করতে পারছি। কারণ সাধারণত কোনো কনসালটেন্সি ফার্মে ভিসা দেওয়ার মালিক না, হ্যাঁ, সর্বোপরি তো আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না, এবং ভিসার ডিসিশনটা দেয় কিন্তু অ্যাম্বাসিগুলো। সো যেহেতু এটা অ্যাম্বাসির ডিসিশন, এখানে কোনো কনসালটেন্সি কিন্তু ভূমিকা রাখতে পারে না। কনসালটেন্সি যেটা করে সেটা হচ্ছে সে যেহেতু এই বিষয়ে অভিজ্ঞ বা নিয়মকানুনগুলো জানে, সেই ক্ষেত্রে সেভাবে সে কী করতে পারে, পরামর্শ দিতে পারে। এখন সাইপ্রাসে একটা স্টুডেন্ট যাবে, সেটার জন্য যে ভিসার রিকোয়ারমেন্টস, আবার ইউএসএতে যাবে সেটার রিকোয়ারমেন্টস কিন্তু আলাদা। একটা স্টুডেন্ট ইউএসএতে গেলে তাকে ইন্টারভিউ বেস মানে কি ভিসায় ফেস করতে হবে, আবার কানাডায় যাবে এটা পেপার বেস ভিসা, ইউকেতে যাবে পয়েন্ট বেস ভিসা, আবার সাইপ্রাসে যাবে এখানে কি কনসুলেটের ডকুমেন্টের বেসিসেই কনসুলেট কিন্তু কি ডিসিশন নেয়। তার মানে এক একটা কান্ট্রির ক্ষেত্রে কিন্তু এক এক রকমের নিয়ম কানুন। সো সেই জিনিসটা আমরা স্টুডেন্টদেরকে আগে বলে রাখি, সেই নিয়মটা আমরা অনুসরণ করি, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু ভিসার সাকসেসটা আসে। আর যেসব শিক্ষার্থীরা এখন বিদেশে যেতে চাচ্ছে না, স্টাডি অ্যাপের কথা ভাবছে, তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে প্রাইমারি লেভেলে? যে সমস্ত শিক্ষার্থী দেশে বেড়ে যাবে তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে রিয়েলিস্টিক হতে হবে, মানে বাস্তববাদী হতে হবে। মানে অনেকেই দেখা যায় যে হোমোজিক্যালি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া চিন্তা করে, কিন্তু এই দেশগুলোতে যে যেতে পারে না তা না, এবং এটাই স্টুডেন্টদের পছন্দের শীর্ষে থাকে। কিন্তু একটা স্টুডেন্ট দেশে বেড়ে যেতে গেলে তার যেটা চিন্তা করতে হবে তার একাডেমিক কোয়ালিফিকেশনটা কি, তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা কেমন আছে এবং তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা কেমন, সেটার ভিত্তিতে তাকে দেশ নির্বাচন করা উচিত। কারণ সে ইউএসএ যেতে যাচ্ছে কিন্তু সে আইএলটিএস দিতে পারছে না, বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা সে মিট আপ করতে পারছে না, বা তার দেখা গেছে যে ফাইন্যান্সিয়াল সে অ্যাবিলিটিটা নাই, তখন কিন্তু কি হচ্ছে, তার কিন্তু সময়টা নষ্ট হচ্ছে। সেকেন্ডলি তাকে যেটা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক কিছু রাষ্ট্র আছে। এখন আপনি মনে করেন আমরা ব্রিটিশ ল ফলো করি, তাহলে কেউ যদি ল পড়তে যায় তাহলে ইউকেতে যাওয়া উচিত, অথবা মালয়েশিয়াতে যাওয়া উচিত, অথবা ইন্ডিয়াতে যাওয়া উচিত, কারণ এরা ব্রিটিশ ল ফলো করে। এখন যদি সে ল পড়তে চায়নায় যায়, এটা কিন্তু তার কিন্তু খুব একটা কাজে দিবে না, ঠিক আছে। আবার যারা এমবিবিএস করতে যায়, যেমন ইভেন তো দেখবেন বাংলাদেশে কিন্তু অনেক ফরেন শিক্ষার্থী এমবিবিএস করতে আসে, হ্যাঁ। সো এমবিবিএস যদি সে করতে যায়, সে চায়নায় যেতে পারে, সে দেখা যায় যে ইয়েতে যেতে পারে, রাশিয়াতে যেতে পারে। এই দেশগুলো এমবিবিএস এর জন্য কিন্তু অল্প খরচে বেশ পছন্দ বা জনপ্রিয়। সো এভাবে বিষয়ভিত্তিক তারা চিন্তা করতে পারে। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গিয়ে সে বাংলাদেশে পড়ুক, মানে নট অনলি দেশে বেড়ে, সে বাংলাদেশে পড়ুক, অথবা সে চায়নায় পড়ুক, অথবা সে ইউএসএতে পড়ুক, অথবা সে অস্ট্রেলিয়ায় পড়ুক, হোয়ারএভার ইট ইজ, দুনিয়ার যেখানেই একটা শিক্ষার্থী পড়ালেখা করুক না কেন, তাকে দেখতে হবে সে যে ভার্সিটিতে যাচ্ছে সেই ভার্সিটিটার ইনফ্রাস্ট্রাকচারটা কেমন, সেই ভার্সিটিটার অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাক্রেডিটেশন কেমন, সেই ভার্সিটিটার স্পোর্টস ফ্যাসিলিটিসটা কেমন, সেই ভার্সিটিটার জব প্লেসমেন্ট সাপোর্টটা কেমন,
এই বিষয়গুলো বিবেচনা করে তথ্য নিয়ে তারপরে তার যাওয়া উচিত। এখন সে একটা ইউনিভার্সিটিতে গেল, জাস্ট বিল্ডিং বেস ইউনিভার্সিটি, তার প্র্যাকটিক্যাল ল্যাবে গেলে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তার দেখা গেল যে লাইব্রেরির পর্যাপ্ত সুযোগ সুবিধাগুলো নাই, তখন কিন্তু সে কিন্তু তার পর্যাপ্ত সাপোর্টটা পাবে, মানে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা কথা যেটা হলো যে আপনার বাংলাদেশে তো অনেক কনসালটেন্সি ফার্ম আছে, তো এটা এত জায়গা থাকতে আপনাদের এখানে আসবে বিশেষত্ব কি বা কি জন্য আসবে? সো আমি অন্যান্য কনসালটেন্সি অনেকে যারা আছে আমি বলবো অনেকেই ভালো মতো কাজ করছে, সো অবশ্যই তাদের কাছেও যেতে পারে। তবে তারপরেও আমাদের যে স্পেশালি বিশেষত্বগুলো আছে, কারণ যে আপনি যেই প্রফেশনেই কাজ করেন না কেন সেখানে আপনাকে স্পেশালাইজ হতে হবে, প্রফেশনাল হতে হবে। সো আমাদের এই কনসালটেন্সি সেক্টরে এটারও কিন্তু বেশ কিছু প্রফেশনাল সার্টিফিকেশন আছে। আমরা যেমন ক্যানাডা কোর্স গ্র্যাজুয়েট, তার মানে আমরা যখন ক্যানাডার কাজ করেছি আমরা কিন্তু ওখানকার মানে ট্রেনিংটা নিয়েছি, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস থেকে একদম ভিসা সাবমিশন পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আমরা ট্রেনিং নিয়েছি। এটা ইন্টারন্যাশনালি আমরা এক্সাম দিয়েছি, এক্সাম ফিজও অনেক হাই, এবং সেই সার্টিফিকেশনগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা ব্রিটিশ কাউন্সিলের সার্টিফাইড এজেন্ট, তাহলে একটা স্টুডেন্ট যদি ইউকেতে যেতে চায় সে দেখবে যে আসলে এই কোম্পানিটা ব্রিটিশ কাউন্সিলের সার্টিফাইড এজেন্ট কিনা। আমরা ক্যামব্রিজ সার্টিফাইড এজেন্ট। আমরা হচ্ছে এই ইন্টারন্যাশনাল কনসালটেন্টগুলোকে সবচেয়ে বড় সার্টিফিকেশন যে কোম্পানিটি দেয় আইসিএফ, আমরা সেই আইসিএফ এর সার্টিফাইড এজেন্ট। এবং বাংলাদেশে এই স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মগুলোর একটা অ্যাসোসিয়েশন আছে যেটার নাম হচ্ছে ফ্যাট ক্যাপ, আমরা এই ফ্যাট ক্যাপেরও একজন গর্বিত সদস্য। লাস্ট কোশ্চেন, ফ্যাট ক্যাপে নির্বাচনে আপনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছেন, তো নির্বাচিত হলে আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছেন, কি কি পদক্ষেপ নিতে চান আপনি যদি এই পদে নির্বাচিত হন? আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা অনেকগুলো সমস্যা ফেস করি যেটার ফলে স্টুডেন্টরাও সাফারার হয়, কনসালটেন্সি ফার্মগুলোও সাফারার হয়। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের এই বিজনেসটার কোনো নীতিমালা নেই। সো এই বিজনেসটার নীতিমালাটা না থাকার ফলে দেখা যায় যে কিন্তু অনেকেই কিন্তু সঠিকভাবে ব্যবসা করতেছে না বা তারা যথাযথ মনিটরিংয়ের আওতায় আসতেছে না। সো নীতিমালাটা যদি হয় তাহলে সেই বিষয়টা কিন্তু এস্টাবলিশ হবে এবং শিক্ষার্থীরাও কিন্তু এত সহজেই প্রতারিত হবে না। সেকেন্ড সেটা হচ্ছে গিয়ে আমাদের শিক্ষার্থীরা অনেকগুলো অধিকার বা সুবিধা থেকে বঞ্চিত যেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর শিক্ষার্থীরা পাচ্ছে। যেমন আপনি যদি কানাডার কথা চিন্তা করেন, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ওদের স্টুডেন্টরা কিন্তু এসডিএস এর আওতায় আছে, স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম। ফলশ্রুতিতে দেখা যায় তারা অল্প ব্যাংক সলভেন্সি দেখিয়ে বা তারপরে দেখা যায় খুব অল্প সময় তারা ভিসা ডিসিশন পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে কি আমাদের ব্যাংকগুলো থেকে আমরা আমাদের স্টুডেন্টরা এডুকেশন লোন পায় না, তারপরে দেখা যাচ্ছে এসডিএস এর আওতায় না থাকে আমাদের অনেক বেশি ফান্ড শো করতে হচ্ছে শিক্ষার্থীদের। সো এটা কিন্তু তাদেরকে বাধাগ্রস্ত করছে। আমাদের দেশে কিন্তু মানে অনেকগুলো দেশের এমবেসি নেই, ফলে স্টুডেন্টদের ইন্ডিয়া যেতে হয়, ইন্ডিয়া আবার ভিসা বন্ধ করে রেখেছে। একটা স্টুডেন্ট টিউশন ফি পাঠানো করেও যেতে পারছে না কারণ সে এমবেসি ফেস করতে পারতেছে না। আমাদের মাননীয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নিয়েছিলেন যে এমবেসিগুলো বাংলাদেশে আনার। উনি কিছুটা সফলকাম হয়েছেন কিন্তু আসলে ততটা হতে পারেনি যতটা আমাদের দরকার, এবং এখনো অনেক এমবেসি কিন্তু বাংলাদেশে আসেনি। সো এই এমবেসিগুলো যদি বাংলাদেশে আসে শিক্ষার্থীদের সময় বাঁচবে, তাদের অর্থ বাঁচবে, পার্শ্ববর্তী রাষ্ট্রে যেতে পারবে না, এবং ইন্ডিয়ার উপরে আমাদের এই ডিপেন্ডেন্সিটা থেকে বের হতে হবে। অন্তত যেগুলো আমাদের এমবেসিগুলো বাংলাদেশে আসবে না তাদের জন্য যদি বিকল্প রাষ্ট্রগুলোরও পদক্ষেপগুলো ফরেন মিনিস্ট্রি নেয়, এডুকেশন মিনিস্ট্রি নেয়, যে আমরা শিক্ষার্থীরা নেপালে যাচ্ছে বা মালদ্বীপে যাচ্ছে বা শ্রীলঙ্কায় যাচ্ছে বা মালয়েশিয়ায় যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, সেখানে যেও যদি ফেস করতে পারে তখনও কিন্তু এটা আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। তবে সর্বপ্রথম মানে উদ্যোগ নেওয়া উচিত যেন বাংলাদেশে এমবেসিগুলো চলে আসে। আচ্ছা ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি যেহেতু ফ্যাট ক্যাপে নির্বাচন করতেছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে, এটি আপনি নিজেই বলেন যে এই পদের জন্য আপনি নির্বাচনটা করতেছেন, এবং এর পদে নির্বাচিত হলে কি হবে এটা তো বলে দিলেন, আমরা এডিট করবো। এই পার্টটা বলে দেন। সো ফ্যাট ক্যাপে যদি আমি মানে নির্বাচিত হতে পারি, আমি জয়েন্ট সেক্রেটারি 3 পোস্টে দাঁড়িয়েছি, এবং আমাদের সম্মানিত কনসালটেন্টরাই আমাদের ভোটার, বিভিন্ন কনসালটেন্সি ফার্মের ওনাররা। সো তাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, আমি এই যে স্টুডেন্টদের যেই মানে সমস্যাগুলো রয়েছে এবং আমাদের কনসালটেন্সি ফার্মগুলোর যে সমস্যাগুলো রয়েছে, ইভেন তো আমাদের কনসালটেন্সি ফার্মগুলোকেও লোকজন কিন্তু সঠিকভাবে বুঝতে পারে না। আমি অনেক দেশে গিয়েছি, সেখানে দেখেছি কনসালটেন্সি ফার্মের ওনার যারা তারা অত্যন্ত রেসপেক্টেবল, কিন্তু বাংলাদেশে কিন্তু গিয়ে কি অনেককে মানে অনেক বাজেভাবে কিন্তু বলা হয় বা করা হয়। সো সেই কারণটাই আমি মনে করি যে এই আমাদের আইডেন্টিটি এস্টাবলিশ এবং স্টুডেন্টদের সাথে আমাদের সঠিক একটা কোলাবোরেশন, যেহেতু এটা সার্ভিস ইন্ডাস্ট্রি, যেন স্টুডেন্টরাও বুঝতে পারে কী কী সার্ভিস আমাদের থেকে নিতে হবে এবং আমরাও যেন বুঝতে পারি কী কী সার্ভিস তাদেরকে দিতে হবে। এই বিষয়গুলো এস্টাবলিশ করতে আমি ভূমিকা রাখবো, এবং এই জায়গাগুলোতে কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের, তারপরে এডুকেশন মিনিস্ট্রির, তারপর ফরেন মিনিস্ট্রির অনেক কাজ আছে। সেই মন্ত্রণালয়গুলোতে দৌড়ে
দৌড়াদৌড়ি থেকে শুরু করে, চিঠি প্রদান থেকে শুরু করে, এবং সংশ্লিষ্ট যে অ্যাম্বাসিগুলো আছে তাদেরকে সাথে নিয়ে জয়েন্ট কোলাবোরেশনে বিভিন্ন প্রোগ্রাম করে, সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে আমার সর্বোচ্চ প্রচেষ্টাটা থাকবে যে এই সমস্যাগুলো দূর করার জন্য। থ্যাংক ইউ।